ঢাকা শহরের একটি নামকরা প্রাইভেট ভার্সিটি। ক্লাস শুরুর দিনেই গল্পের শুরু। নাফিস থার্ড ইয়ারের ছাত্র, চেহারায় মিষ্টি, স্বভাবেও লাজুক। ওর জীবন একঘেয়ে চলছিল যতক্ষণ না দেখা হলো রিমা আপুর সাথে। সেই দিন ভার্সিটির ক্যান্টিনে দুপুরের দিকে। নাফিস, ওই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছিস, ও আমাদের সিনিয়র, রিমা আপু। ওইটা সিনিয়র? আমি ভাবছিলাম কোনো মডেল টাইপ কিছু। ওর সম্পর্কে কিছু জানিস না, পুরা ভার্সিটিতে হট বম নামে পরিচিত। কিন্তু চোখে চোখ পড়লে মনে হবে সব খুলে ফেলবে, তোদের ভয়। রিমার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি, চোখে সোনালি ফ্রেমের চশমা, কিন্তু শরীরের হিল্লোল যেন আগুন ধরিয়ে দেয়। আর নাফিস তো দম বন্ধ করে তাকিয়েই আছে। এই ছেলে, তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি মানে এমন কিছু না। ভাবছিস আমি কিছুই বুঝি না? না মানে আমি তো। যা ভালো লাগে, তবে খেয়াল রাখিস যদি তাকালে আমি ধরে ফেলি। এই ছোট্ট কথোপকথনেই নাফিস কাঁপছে ভেতরে ভেতরে। রিমার কণ্ঠে ছিল দুঃসাহস আর চোখে স্পষ্ট আহ্বান। এই মেয়েটা ভয়ঙ্কর, আবার অসম্ভব রোমাঞ্চকর। 2 দিন পরের ক্লাসে সবচেয়ে বড় সারপ্রাইজ। রিমা এসে বসলো নাফিসের পাশের সিটে। তুই কি রোজ এভাবে কিউট হয়ে বসিস? আপনি মানে তুমি এমন বলছো কেন? তোর মুখটা দেখলে কল্পনা চলে আসে। কল্পনা? যেমন তুই রাত 1টার দিকে আমায় বলছিস আর একবার জড়িয়ে ধরবো। এইসব কথা ক্লাসে? আমি তো সব সময় মাথায় এইরকম সিন ভাবি। তুই পারবি তো সামলাতে? নাফিস জানে না এটা একটা খেলার শুরু, যার শেষ সে কল্পনাও করতে পারছে না। রিমা শুধু হট না, সে বুদ্ধিওয়ালা, কনফিডেন্ট আর ভয়ঙ্কর রোম্যান্টিক। এই গল্প শুরু হলো সেদিন, এবং এরপর জীবন আর আগের মতো থাকবে না, বিশেষ করে নাফিসের জন্য। রিমা এখন নাফিসের জীবনে যেন এক ঝড় হয়ে এসেছে। সেই ঝড় তার ক্লাসে, ক্যান্টিনে, এমনকি ঘুমের মধ্যেও ঢুকে গেছে। রাতের বেলা চোখ বন্ধ করলেই রিমার ঠোঁট, হাঁটা, হাসি সব মনে পড়ে যায়। নাফিস যতই এড়াতে চায়, রিমা ততই কাছে আসে। আজ ক্যান্টিনে ছিল ভীষণ ভিড়। নাফিস আর শাইম কোণে বসে চা খাচ্ছিল। দোস্ত, তুই রীতিমতো ফেসে গেছিস। মানে? রিমা আপু তোর পেছনে লেগে গেছে। আমি জানি ও কারোর দিকে এমন সহজে তাকায় না। আমি কিছুই করিনি, ও এমনিতে এইসব বলে। তোর এই সরলতা দেখেই তো ও আরো খেলতে চাই রে। ঠিক তখনই রিমা আপু ক্যান্টিনে ঢুকলেন। সাথে ছিল তার বান্ধবী তৃষা। দুইজনেই হেসে কথা বলতে বলতে হেঁটে আসছিল। রিমা এক চোখ টিপে নাফিসের দিকে তাকালো। এই যে, এইটা নাকি তোর নতুন টার্গেট? টার্গেট না, আমি ওকে ভালো লাগে বলিনি তো এখনো। ও মা, মানে তুই তো প্রেমে পড়িস না, তাই না? সব প্রথমবার হয় কোনো এক সময়। এই কথাগুলো শুনে নাফিসের বুক কেঁপে উঠল। তার মনে হচ্ছিল চারদিকে লোকজন কিছু শুনছে না, শুধু সে শুনছে। তুই আজকাল আমার স্বপ্নে আসিস। আমি মানে কিভাবে? রাতে যখন ঘুমাই মনে হয় তুই পাশে শুয়ে আছিস আর আমায় দেখে বলছিস এই ঘুমটা অনেক শান্তি দিচ্ছে। আপু না মানে রিমা, তুমি এসব বলো কেন? তুই ঘাবড়াচ্ছিস কেন? স্বপ্নে আসে কি কোনো অপরাধ? এই ছেলেটা তো পুরো তোতলা হয়ে গেল। দোস্ত, পালা এখনই, না হলে ডুবে যাবি। কিন্তু পালিয়ে কোথায় যাবে নাফিস? সে নিজেই জানে এখন আর রিমার চোখ, রিমঝিম কণ্ঠস্বর আর মুচকি হাসি থেকে দূরে থাকা অসম্ভব হয়ে পড়ছে। তাদের সম্পর্কটা যেন এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে। রিমা মজা করছে না সিরিয়াস, সেটা বোঝা যায় না। আর নাফিস অবুঝ এক ভালোবাসায় পড়ে যাচ্ছে ধীরে ধীরে। রিমা আর নাফিসের টানটা প্রতিদিন একটু একটু করে গভীর হচ্ছে। কিন্তু প্রেম যতই বাড়ে ততই ভয় পেয়ে বসে নাফিসের বুক। বিশেষ করে রিমার ভাই রুবেল যদি জেনে যায় তাহলে? আজকের দিনে সেই ভয়টাই সত্যি হলো। বিকেলে ভার্সিটির বাইরে রিমা আর নাফিস হাঁটছিল পাশাপাশি। হালকা বৃষ্টি হচ্ছিল। রিমার হাতে ছাতা, নাফিস একটু ভিজে যাচ্ছে। হাঁটা ধর, তুই পুরো ভিজে যাচ্ছিস। তুমি ভিজলে খারাপ লাগবে, আমি ঠিক আছি। আহা, তোর এই কেয়ারিং ব্যাপারটাই না আমার হৃদয়ে গেঁথে গেছে।
আমি কি তোমায় সত্যিই ভালোবাসি? তুই নিজেই বুঝতে পারছিস না? তুমি এত সুন্দর, এত সিনিয়র, আর আমি? তুই জানিস না তুই কত দামি। তোর মতো করে কেউ আমায় দেখে নাই কখনো। ওরা রাস্তার পাশে এক চায়ের দোকানে বসলো। চারপাশে ভিজে গন্ধ, হালকা শীত। ঠিক তখনই এক ভয়ানক গলা ভেসে এলো রুবেল। রিমা, তুই এই ছেলের সঙ্গে এখানে কি করছিস? ভাইয়া, তুমি এখানে? এই ছেলে কে? তোরা কেমন চলছিস? ভাই, মানে আমরা ক্লাসমেট। চুপ, তোরে কিছু জিজ্ঞেস করিনি। রিমা, বাড়ি যা এখনই। রুবেল তেড়ে গেল। চারপাশে সবাই তাকিয়ে দেখছে। নাফিস চুপ হয়ে বসে। রিমা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে মুখ ফিরিয়ে বলল, ভয় পেয়েছিস? হ্যাঁ, ওর রাগটা ভয়ানক ছিল। সে জানে না আমি তোর জন্য কি অনুভব করি। তোমার পরিবার যদি রাজি না হয়? আমি তোর হাত ধরছি, দেখ, তুই আমার পাশে থাক, আমি সামলাবো। আমি ভয় পাই, তোমায় হারাতে চাই না। তুই যদি ভালোবাসিস তবে ভয় কিসের? হ্যাঁ, আমি ভালোবাসি। তাহলে তুই আমারই হইস। আমি ঠিক করেছি। তোমায় ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তুই আমার প্রেম, আমার পাগলামি, আর এখন থেকে আমার সাহসও। বৃষ্টির মাঝে দুইজনের হাত জড়িয়ে রইল কিছুক্ষণ। আকাশের মতন তাদের সম্পর্ক ভিজে গেল ভালোবাসায়। কিন্তু এই ভালোবাসার পথে খুব শিগগিরই নামবে ঝড়। রুবেল বাসায় ফিরে মুখ অন্ধকার করে বসে রইল। সে যেন একটা আগুন হয়ে গেছে। রিমার মতো মেয়েকে সে এতদিন সসম্মানের চোখে দেখেছে, আর আজ সে কথা না বাড়িয়ে সরাসরি মায়ের সামনে গিয়ে বসলো। মা, আমি আজ রিমাকে একটা ছেলের সাথে রাস্তার পাশে দেখেছি। কোন ছেলে? রিমা তো ক্লাসে যেত বলে বের হয়। সেই ছেলের সঙ্গে ও প্রেম করছে মা। ক্লাসমেটের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। কি বলিস এসব? আমি এখনই রিমাকে ডাকছি। রিমাকে ডাকা হলো। তার চোখে মুখে কিছুটা ভয়, কিছুটা রাগ। সে বুঝে গেছে ভাইটা দিয়েই দিয়েছে। তুমি রাস্তার পাশে এক ছেলের সঙ্গে ছিলে? হ্যাঁ ছিলাম, সে আমার বন্ধু আর ভালোবাসে আমাকে। বন্ধুর নাম দিয়ে প্রেম ঢাকবি না। এখন এই ছেলের সঙ্গে তোর সব যোগাযোগ বন্ধ কর। কালকেই তোর জন্য ছেলের প্রস্তাব আনছি। খুব ভালো পরিবার, ব্যাংকে চাকরি করে। মা, আমি কাউকে ভালোবাসি। ওসব সিনেমার সংলাপ রাখ। সংসার হয় প্রতিষ্ঠায়, প্রেম দিয়ে নয়। আমি মরেও সেই ছেলেকে ছাড়বো না। রাত গভীর। রিমা তার ঘরে বসে ছাদের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদছিল। তাকে বিয়ের কথা বলা হয়েছে মাত্র 10 দিনের মধ্যে সব ঠিকঠাক হবে। সে তখনই ফোন করলো নাফিসকে। নাফিস, আমার মা আর ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি, এত তাড়াতাড়ি কেন? ওরা চায় আমাকে তোর থেকে আলাদা করতে, যেন আমিই ভুল। আমি কি করব এখন? তুমি বলো, আমি আসবো। তুই না আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো রে। না রিমা, প্লিজ এমন কিছু বলো না। আমি আসছি, আমি তোর পাশে থাকবো, কিছু একটা করবই। আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না নাফিস, মরেও না। রাতটা যেন শেষ হতেই চাইছে না। নাফিস বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। সে ভাবছে একটা ছেলে মেয়ে ভালোবেসে যদি এত কষ্ট পায়, তাহলে এই সমাজ কিসের? সে একটা সিদ্ধান্ত নিল। রাতের ঘুম উধাও হয়ে গেছে নাফিসের চোখ থেকে। রিমার সেই কণ্ঠ, আমি নিজেকে শেষ করে ফেলবো, এই কথাটা বারবার কানে বাজছিল। সে জানে আর সময় নেই, কিছু একটা করতেই হবে। সকালে ভার্সিটির বন্ধুরা ক্যাম্পাসে আসতেই নাফিস ডেকে নিল তাদের। তৃষা, তুই রিমার সবচেয়ে ভালো বন্ধু, একটা কাজে সাহায্য চাই। তুই বল, আমি কিছু না ভেবেই করব? রিমার ওই ভাই আর মা দুজনেই ওর জীবনটা নষ্ট করে ফেলছে। আমি রিমাকে নিয়ে পালিয়ে যেতে চাই, ওর বিয়ে যেন না হয়। তুই পাগল হয়েছিস? এটা অনেক বড় ঝুঁকি। আমি তোকে ভালোবাসি, ওর চোখের কান্না আমি সহ্য করতে পারি না। আমি তোকে সাপোর্ট করি, কিন্তু কোথায় রাখবি ওকে? এক বড় ভাই আছে পুরান ঢাকায়, উনি কয়েকদিনের জন্য সাহায্য করবেন। ঠিক আছে, আমি রিমার সাথে গোপনে দেখা করব। ওকে মানসিকভাবে তৈরি করতে হবে।
সেই দুপুরেই তৃষা গিয়েছিল রিমার বাসার সামনে। একটা পুরনো নোটবুকের ভেতরে ছোট্ট একটা চিরকুট রেখে আসলো জানালার পাশে। চিরকুটে লেখা ছিল, তোর নাফিস তোর জন্য লড়তে চাই, রাত 8টায় তোর বাসার পেছনের গলি দিয়ে বের হ, আমি থাকবো। এইদিকে রুবেল বসে বসে ফোনে কিছু একটা খোঁজ নিচ্ছিল। তার সন্দেহ রিমা আবার নাফিসের সঙ্গে যোগাযোগ করতে পারে। সে বাসার কাছের লোককে বলল, চোখ রাখো, আজ রিমা যেন কোথাও না যায়, দরজা বন্ধ করে দিস। রাত 7টার দিকে রিমা জানালা দিয়ে তৃষার চিরকুটটা হাতে পেল, পরেই কেঁদে ফেলল। এতটুকু আশাও যেন হাজার বছরের অন্ধকারে এক চিলতে আলো। তুই সত্যি আমার জন্য আসবি নাফিস? আকাশে চাঁদ উঠেছে, ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁয়েছে। রুবেল এখনো ঘরে, কিন্তু দরজার চাবি নিয়ে গিয়েছে বাইরে কিছু আনতে। ঠিক তখনই সেই সুযোগে রিমা বের হলো। পেছনের গলিতে ছায়ার ভেতর দাঁড়িয়ে ছিল তৃষা। দেরি করিস না, নাফিস একটু পরেই আসবে। আমি ভয় পাচ্ছি যদি ভাই দেখে ফেলে। আর ভয় না, আজ তুই ভালোবাসার জন্য লড়বি। হঠাৎ দূরে কেউ একজন ছায়ার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে রুবেল নয়, কিন্তু কে? একটা অজানা বিপদ নিঃশব্দে এগিয়ে আসছে। গলির অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটা ছিল রুবেলের ঘনিষ্ঠ বন্ধু আজিম। সে তৃষা আর রিমাকে গেট পেরোতে দেখে চুপি চুপি ছবি তুলে ফেলে। তারপর তড়িঘড়ি করে ফোন করলো রুবেলকে। রুবেল, তোর বোন পালাইতেছে রে। একটা মেয়ে আর একটা ব্যাগ হাতে দৌড় দিচ্ছে গলির দিকে। কি বলিস? কে আছে ওর সঙ্গে? তৃষা মনে হয়, আর একটু দূরে নাফিস দাঁড়িয়ে আছে। ওদের থামা দরকার এখনই, তুই কিছু কর। এইদিকে নাফিস দাঁড়িয়ে ছিল একটা রিক্সা ধরে। তৃষা আর রিমা এক ছুটে তার সামনে এলো। নাফিস তাড়াতাড়ি ওঠ, ওরা বুঝে ফেলেছে। রিমা হাত দাও, আরেক মুহূর্ত দেরি করলে বিপদ। আমি তোকে ফলো করছি, যা বলবি তাই করব। রিক্সাওয়ালা ভাই, পুরান ঢাকার দিকে নিয়ে চলেন, একটু তাড়াতাড়ি। রিক্সাটা গলির ভেতর দিয়ে চলতে লাগলো। পেছনে আজিম একটা বাইক নিয়ে তাড়া করতে লাগলো। হঠাৎ একটা মোড়ে এসে রিক্সাটা থামিয়ে দাঁড়ালো। একটা বাইক তাদের সামনে এসে দাঁড়িয়েছে। বাইক থেকে নামলো আজিম। কোথায় নিয়ে যাচ্ছিস রুবেলের বোনকে? আমি ওকে ভালোবাসি, জোর করে নয়, ও নিজে এসেছে। ওরে থামা লাগবে রে, রুবেল তোকে শেষ করে দেবে। তৃষা ভয় পেয়ে গেছে। রিমা থরথর করে কাঁপছে। নাফিস এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইক ঘুরিয়ে দেয়। পেছনের রাস্তা দিয়ে রিক্সা চালাতে বলে। রিক্সা ছুটে চলে, আর পেছনে আজিম তাদের ফোনে রেকর্ড করে রুবেলকে পাঠায়। তুই কিছু করতে পারলি না? ফোন দে, পুলিশে কেস করে দি এখনই। রুবেল, রাগ করিস না, রাস্তায় লোকজন বেশি ছিল, তুই চিন্তা করিস না, আমার লোক রাইখা দিয়েছি। এদিকে রিক্সা পুরানো ঢাকার দিকে ঢুকে পড়ে। নাফিস ফোন করে তার সেই বড় ভাইকে। ভাইয়া, আমরা আসতেছি, দরজা খোলা রাখেন। চিন্তা করো না, আমি রেডি, তোদের কেউ খুঁজে পাবে না এখানে। রাত্রি গভীর। রিমা ক্লান্ত হয়ে নাফিসের কাঁধে মাথা রাখে। আমার কেউ ছিল না রে, তুই না থাকলে আজ মরে যেতাম। আমি তোর জন্য আছি, তোকে শেষ পর্যন্ত আপন করে নেবই। পুরানো ঢাকার পুরনো দোতলা বাড়িটা এখন রিমার আশ্রয়। নাফিসের ভাই রাশেদ বয়সে বেশ বড় হলেও চুপচাপ, শান্ত আর নির্ভরযোগ্য একজন মানুষ। রাত প্রায় 11টা। রাশেদ দরজা খুলে রিমা আর নাফিসকে ভেতরে এনে বসতে দিল। ওকে বাসা থেকে এনেছিস? ও রাজি ছিল তো? হ্যাঁ ভাইয়া, সে অনেক কষ্টে আছে, আমি আর পারছিলাম না সহ্য করতে। চিন্তা করিস না, এই বাসায় ও নিরাপদ। তবে বেশি শব্দ করবি না, এখানে কারো নজরে পড়লে বিপদ। ভাইয়া, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আজ আপনি না থাকলে। তুমি এখন ঘুমাও, সকালে নূতন করে ভাববো কি করতে হবে। অন্যদিকে রুবেলের ঘরে এখন আগুন চলছে চোখে। আজিমের ভিডিও আর গলির মানুষের কথা মিলিয়ে সে নিশ্চিত রিমা সত্যিই পালিয়েছে। 3 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো খোঁজ নেই।
শেষমেশ রুবেল থানায় গিয়ে অভিযোগ করলো একজন মেয়েকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে নাফিস নামের এক ছেলে। পুলিশ মামলা নিল, কিন্তু রুবেলের চোখে শুধু প্রতিশোধ। ওর শেষ করে দেব। একটা বস্তির ছেলে সাহস হয় কি করে আমার বোনকে নিয়ে পালায়? রুবেলের এই রাগের কথা জানে না রিমা। সেই রাতের শেষ ভাগে সে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদছিল। নাফিস গিয়ে পাশে দাঁড়ালো। ঠান্ডা লাগবে, ভেতরে চল। তোর উপর কোনো সন্দেহ নেই, কিন্তু আমার পরিবার এখন আমাকে ঘৃণা করবে। তারা এখন রাগে অন্ধ, একদিন বুঝবে। আমি আছি না পাশে। আমি তোকে ভালোবাসি নাফিস, কিন্তু সমাজ পরিবার তোকে বিপদে ফেললাম। আমি তোর চোখে কান্না দেখতে পারি না। আমি তোর জন্য সব কিছু করতে রাজি। রাশেদ চুপচাপ পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। সে জানে ভাইয়ের ভালোবাসা এখন আর থামানোর মতো না। ওরা বাচ্চা, কিন্তু ভালোবাসায় সত্যিকারের সাহসী। ওদের পাশে দাঁড়াতেই হবে। ভোর হতেই রাশেদের বাড়ির আশেপাশে কিছু অচেনা লোক ঘোরাঘুরি করতে শুরু করলো। দুইজন বাইক আরোহী লোকজনকে প্রশ্ন করছে, এই এলাকায় কি নতুন কেউ উঠেছে? নাফিস নামে কাউকে চেনেন? রাশেদ জানে ঝড় আসছে। নাফিস, তোর নাম নিয়ে লোকে ঘুরতেছে গলিতে। হয়তো পুলিশও আসবে, এখনই ব্যবস্থা নিতে হবে। আমি পালিয়ে যাব না ভাইয়া। রিমাকে এমন ফেলে রেখে যাওয়া যাবে না। পালানো মানে ভয় নয়, নিজেকে বাঁচিয়ে পরবর্তীতে কিছু করার সুযোগ রাখা। আমি তোর সাথে যাব, আলাদা কিছু ভাবিস না। এদিকে রুবেল থানায় বসে পুলিশ অফিসারকে বলে যাচ্ছে, অফিসার সাহেব, ছেলেটা গরিব বখাটে টাইপের, আমার বোনকে ফুসলাইছে। আপনারা যদি আজই ব্যবস্থা না নেন, আমি নিজেই এক্সট্রা ব্যবস্থা নেব। অভিযোগ তো আমরা নিয়েছি, কিন্তু আপনার বোন প্রাপ্তবয়স্ক। স্বেচ্ছায় গেলে সেটা অপহরণ হয় না। আমরা আগে লোক পাঠাচ্ছি খোঁজ নিতে। ও স্বেচ্ছায় যায়নি, ওকে চাপ দিয়ে নিয়ে গেছে, আমি গ্যারান্টি দিচ্ছি। এইদিকে রিমার মা পুরো ভেঙে পড়েছেন। রুবেলের চিৎকার, লোকজনের কথা আর আত্মীয়দের টিপ্পনি তাকে পাগলের মতো করে তুলেছে। আমার মেয়ে কেন এমন করলো? আমি কি এতটাই খারাপ মা ছিলাম? মা, দয়া করে নিজেকে দোষ দিও না, সব দোষ ওই ছেলের। আমি দেখব ওকে। রাতের বেলা রিমা দুঃস্বপ্নে জেগে উঠল। না আম্মু, আম্মু আমাকে মাফ করে দাও। আমি আছি, কিছু হবে না। স্বপ্ন দেখছিলে তুমি। আমি শুধু তোর কাছে নিরাপদ মনে হয় নাফিস। রাশেদ এবার সিদ্ধান্ত নিল এই অবস্থা চলতে দেওয়া যাবে না। তোরা কাল সকালেই শহরের বাইরে চলে যা। আমি একটা জায়গা ঠিক করে ফেলেছি। রুবেল যদি পুলিশ নিয়ে আসে, ওদের কিছুই পাবে না। তুমি নিশ্চিত ভাইয়া? আমার পরিচিত একটা বর্ডার এলাকায় আছে, কিছুদিন ওখানে থাক, তারপর দেখা যাবে। ভালোবাসা পেতে হলে ধৈর্য দরকার, পালিয়ে বাঁচা নয়। রাশিদের পরিচিত এক ছোট শহরের একটা নির্জন ভাড়া বাসা, লোকচক্ষুর আড়ালে গাছগাছালিতে ঘেরা। এই নতুন বাসায় এসে একটু স্বস্তি পেল নাফিস আর রিমা, কিন্তু বাস্তবতার চাপ আর নিরাপত্তাহীনতা ওদের মনটাকে ভারী করে রাখছে। নাফিস, এখানে এত নীরব কেন বলো তো? এই নীরবতাই তো এখন আমাদের সবচেয়ে দরকার রিমা। এখানে কেউ খুঁজে পাবে না আমাদের। কিন্তু জানো, সব শান্ত জায়গা ভালো লাগে না। তোমার পাশে থাকলেও মনের ভেতর কেমন যেন অস্থির লাগে। আমি আছি তো, তুমি ভয় পেও না রিমা। কিছু হলে আগে তোমার সামনে দাঁড়াবো। তুমি না থাকলে আমি হয়তো পাগল হয়ে যেতাম। আমি তোমার জন্যই সব ছেড়েছি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। রিমা গত কয়েকদিন ধরেই দুর্বল হয়ে যাচ্ছে। ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, বমি ভাব। নাফিস বুঝে ফেলেছে কিছু একটা ঠিক নেই। রিমা, তোমার শরীরটা কেন এমন করছে? আগের মতো নেই তুমি। এমনিতেই হয়েছে, হয়তো পরিবেশের জন্য ঠিক হয়ে যাবে। না রিমা, কালই তোমাকে আমি ডাক্তার দেখাবো। তোমার কথা ভেবে আমি চিন্তায় আছি। আরে এত ভয় পেও না, দেখি 2 দিন, যদি না ঠিক হয় তবে যাই। এদিকে রুবেল এবার নিজের পুরনো বন্ধুকে আজিমকে ডেকে আনে। আজিম, তুই তো রাশেদদের সব ঠিকানা জানিস, কোথায় থাকতে পারে বল। ভাই, রাশেদ চালাক, কিন্তু ওর কিছু চেনা জানা জায়গা আছে।
ওখানেই খোঁজ দিতে পারি। আমি শুধু আমার বোনকে ফেরত চাই, আর ওই ছেলেকে খুঁজে পেলেই শেষ। রাশেদ বুঝে গেছে পরিস্থিতি ভয়ঙ্করের দিকে যাচ্ছে। সে কিছু প্রমাণ, কাগজ আর নাম পরিচয় পরিবর্তনের ব্যবস্থা গোপনে করলো। সময়টা খুব ভয়ঙ্কর, কিন্তু যদি আমি না থাকি ওরা একেবারে ভেঙে পড়বে। আমাকেই দাঁড়াতে হবে। এইদিকে নাফিস প্রতিদিন রান্না করে রিমাকে সময় দেয়, কথা বলে। রিমার মুখের এক টুকরো হাসি তার কাছে দুনিয়ার সব সুখ। কিন্তু এক সন্ধ্যায় হঠাৎ রিমা বাথরুম থেকে বের হতেই মাথা ঘুরে পড়ে গেল, অজ্ঞান। রিমা, রিমা, চোখ খোলো প্লিজ। কি হলো তোমার? রিমা পড়ে যাওয়ার পর সময় যেন থেমে গিয়েছিল। নাফিস তখন আর কিছু ভাবতে পারেনি। সে তাড়াহুড়ো করে রাশিদকে ডাকলো। রাশেদ ভাই, রিমা পড়ে গেছে, ওর জ্ঞান নেই, জলদি কিছু করেন। গাড়ি নিচে, তাড়াতাড়ি ওঠাও, আমি হাসপাতালে নিচ্ছি। তারা একটা ক্লিনিকে নিয়ে যায় রিমাকে। ডাক্তার তাড়াতাড়ি পরীক্ষা শুরু করেন। নাফিস বসে আছে বারান্দায়, ঘামছে, গলা শুকিয়ে যাচ্ছে। অল্পক্ষণ পর ডাক্তার রুম থেকে বের হন। আপনি কি রোগীর স্বামী? জি, আমি ওর সব কিছু। চিন্তার কিছু নেই, রিমা প্রেগন্যান্ট। নাফিস কিছুক্ষণ কিছুই বলতে পারলো না। তার মাথার ভেতর যেন হাজার শব্দ একসাথে বাজছে। রাশেদও অবাক হয়ে তাকিয়ে আছে। রিমা মা হতে চলেছে? হ্যাঁ, 2 মাসের মতো হবে, কিন্তু ওর শরীর দুর্বল, খেয়াল রাখতে হবে। রিমা তখনও পুরোপুরি সুস্থ হয়নি। চোখ মেলে ধীরে ধীরে তাকালো নাফিসের দিকে। আমি কি মা হচ্ছি? হ্যাঁ রিমা, তুমি মা হচ্ছ আর আমি বাবা। আমার জীবনের সেরা খবর এটা। রাশেদ কিছুক্ষণ ওদের পাশে দাঁড়িয়ে চুপ করে থাকলো। তার চোখেও যেন একটু জল এসে গিয়েছিল। এখন থেকে তোমরা শুধু তোমাদের না, আর একটা ছোট্ট জীবনের জন্য বাঁচবে। ভাই, আমি আমার জীবন দিয়ে হলেও ওদের নিরাপদে রাখবো। এদিকে ঢাকা শহরে আজিম এক গ্যারেজ কর্মচারীর কাছ থেকে একটা ক্লু পায়। ভাই, আপনি বলেছিলেন রাশেদ একটা বাইক নিয়ে এসেছিল। বাইক সারিয়ে দিয়েছিলাম। সে বলছিল দূরে এক আত্মীয়দের বাসায় যাচ্ছে। কোন দিকে? ময়মনসিংহ রোডের দিকে। ভাই, আজিম সাথে সাথে রুবেলকে ফোন দিল। ভাই, আমি মনে হয় ক্লু পেয়ে গেছি। ওরা হয়তো ময়মনসিংহ দিকেই গেছে। খুঁজে বার কর আজিম, আমার বোনটাকে আমি ফেরত চাই। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আছে রিমা। তার গাল ফ্যাকাশে, চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে একটা হালকা প্রশান্তির হাসি। নাফিস পাশে বসে ওর হাত ধরে রেখেছে। তুমি একটু রেস্ট নাও নি আজ। তোমার মুখে হাসি আছে, এতেই আমার সব শান্তি। আমি ঠিক আছি। জানো নাফিস, আমি কখনো কল্পনাও করিনি যেমন দিন আসবে। তুমি, আমি আর আমাদের ছোট্ট বেবি। সব হবে রিমা, আমরা একসাথে থাকলেই সব পারবো। তুমি তো আমার সব। রাশেদ হাসপাতালের বিল মিটিয়ে বাইরে দাঁড়িয়েছিল। নাফিসকে ডাকলো। আজই তোমাদের রিলিজ দিচ্ছে ডাক্তার, বাসায় ফিরে যাও, ওকে আর ক্লান্ত করো না। ঠিক আছে ভাই, আর ধন্যবাদ। আপনি না থাকলে আমরা আজ হয়তো। চুপ কর, কৃতজ্ঞতা পরে জানাস। এখন আগে ওকে বাসায় নেই। সন্ধ্যার আলো ফুরিয়ে আসছে। ওরা আবার সেই ছোট্ট ভাড়া বাসায় ফিরে এলো। রাশেদ বাজার থেকে ওষুধ আর ফল নিয়ে এলো। নাফিস সযত্নে রিমাকে বিছানায় শুইয়ে দিল। এখন থেকে তোমার সব কাজ আমার দায়িত্ব। তুমি শুধু বিশ্রাম নাও। আমি জানি তুমি এখন শুধু আমার স্বামী না, আমার অভিভাবকও। এদিকে আজিম আর একটা তথ্য পেয়েছে। সে এক দোকানদারের মুখে শুনলো এক দম্পতি গত কদিন আগে বাসা ভাড়া নিতে এসেছিল। ছবির বর্ণনা মিলছে রিমা নাফিসের সঙ্গে। এবার ঠিক ঠিকানা মিলল মনে হয়। রুবেল ভাইকে জানাই। রুবেল তখন ঢাকায় নিজেই বেরোতে প্রস্তুত। আজিম, আমি নিজেই আসছি, ওদের আর পালানোর জায়গা নেই। সাবধানে আসবেন ভাই। ওরা ছদ্মনামে থাকতে পারে, কিন্তু জায়গাটা আমি ধরে ফেলেছি। রাতে চাঁদের আলো জানালার পর্দায় পড়ছে। নাফিস রিমার পাশে বসে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এই শান্তিটুকুই তো চেয়েছিলাম। তুমি পাশে, আমি নিশ্চিন্ত। তুমি শুধু ঘুমাও, আমি আছি সব সময়।
সকালবেলা রিমা ঘুম থেকে উঠেছে একটু ফুরফুরে মন নিয়ে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিচের পেটের দিকে তাকায়, হালকা করে নিচের গাল স্পর্শ করে বলে, আমি মা হতে চলেছি, এটা বাস্তব। আমি মা। নাফিস পাশে এসে দাঁড়ালো। রিমার চোখে মুখে এক অপার শান্তি দেখে ওর বুক ভরে গেল। তুমি জানো, তোমাকে এইভাবে দেখলে আমার মনে হয় জীবনটা কেবল এখান থেকেই শুরু। তুমি না এমন কথা বললে আমি আবার প্রেমে পড়ে যাই। আবার? তুমি তো আছোই আমার প্রেমে। ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ, কিন্তু সেই মুহূর্তের শান্তি ভেঙে যায় একটা শব্দে। বাসার জানালার পাশে একটা কালো গাড়ি এসে থেমেছে। এই গাড়িটা আগে কখনো দেখিনি, কেউ নামছেও না। আমি বের হয়ে দেখি, তুমি ভেতরে যাও। নাফিস বাইরে গেল, কিন্তু গাড়িটা হঠাৎ দ্রুত চলে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই রাশেদ এসে হাজির। নাফিস, সময় খুব কম। আজিম ফোন করে বলল রুবেল ওদের সঙ্গে আছে, তোমাদের খুঁজে বের করার খুব কাছাকাছি। তাহলে কি করব ভাই? আজ রাতেই বাসা বদল করতে হবে। আমি নতুন জায়গা ঠিক করেছি। রুবেল আর আজিম এদিকে এক দোকানদারকে টাকা দিয়ে ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে, এই মেয়েটাকে দেখেছেন? ও আমার ছোট বোন। ভাই, এই মেয়ে আমার দোকানের পাশে এক বাসায় থাকে। ওর হাজবেন্ড একদম চুপচাপ মানুষ। ঠিকানা বলেন, এখনই চলি। রুবেল আর আজিম গাড়ি নিয়ে রওনা দিল। ওদিকে রাশেদ তাড়াহুড়ো করে গাড়িতে নাফিস আর রিমাকে উঠাচ্ছে। জলদি ওঠো, আর সময় নেই। নাফিস, যদি ওরা ভয় পেয়ে যায়? তুমি ভয় পেও না, আমি আছি, কিচ্ছু হতে দেব না তোমাদের। গাড়ি চালিয়ে বেরিয়ে গেল ওরা। মাত্র কয়েক মিনিট পরেই রুবেল এসে পৌঁছলো সেই পুরনো বাসায়। কিন্তু ঘর খালি, আবারও আমাদের আগে পালিয়ে গেল। কিন্তু এবার বেশি দূরে যেতে পারবো না। আমি ঠিক ওদের ধরা দেবই। সন্ধ্যার আগে রাশেদ ওদের নিয়ে পৌঁছলো শহরের এক প্রান্তে। ভীষণ নিরিবিলি একটা পাড়া। 3 তলা এক পুরনো বাড়ির 2য় তলায় এক রুমের বাসা ভাড়া নেওয়া হলো। নতুন মালিক এক বয়স্ক ভদ্রলোক, চশমা পরে থাকেন সব সময়। নাম হাশিম সাহেব। তোমাদের দেখে মনে হয় যেন কিছু লুকাচ্ছ। তোমরা নতুন, কোথা থেকে এলে? আমরা গ্রামের বাড়ি থেকে এসেছি চাচা, নতুন করে জীবন শুরু করতে চাই। বেশ। ছেলে মেয়েটা তো বেশ ভদ্রই লাগছে। সমস্যা করো না যেন। ইনশাল্লাহ চাচা, আমরা কেবল একটু শান্তিতে থাকতে চাই। ওরা ঘরে ঢুকে হালকা খাবার খেয়ে বিছানায় বসে। রিমা নাফিসের পাশে হেলান দিয়ে থাকে। তুমি কি বুঝতে পারছো আমরা কতটা ভয় আর চাপের মধ্যে বেঁচে আছি? বুঝি, কিন্তু তুমি জানো তো আমি কিচ্ছু হতে দেব না তোমায়। তুমি এখন শুধু আমার না, আমাদের সন্তানেরও দায়িত্ব। আমি শুধু চাই এই ছোট্ট ঘরেই হোক, কিন্তু তুমি পাশে থাকো সব সময়। ওদিকে রুবেল আর আজিম পোস্টার তৈরি করেছে। ছবিতে নাফিস আর রিমার ভার্সিটির সময়কার ছবি দেওয়া। নিখোঁজ লেখা পোস্টারে ফোন নাম্বারও বসানো। এতদিন পালিয়ে থাকলেও এবার আর পারবে না। আমি আর সময় নষ্ট করব না, খুঁজে বের করেই ছাড়বো ওদের। রাশেদ রাতের খাবার নিয়ে হাজির হলো নতুন বাসায়, তবে তার চোখে ছিল চিন্তার ছাপ। শোনো, এইভাবে পালিয়ে পালিয়ে থাকলে তোমরা মানসিকভাবে ভেঙে পড়বে। আমার মনে হয় এখন সময় এসেছে নিজে থেকে বেরিয়ে আসার। কি বলছেন আপনি? আত্মসমর্পণ? আত্মসমর্পণ না, বরং নিজের সত্যিটা সামনে আনা। আমি পাশে আছি। কিন্তু ওরা তো আমাদের মেনে নেবে না। মানতে হবে, এখন সময় বদলে গেছে। রাতে রিমা বিছানায় শুয়ে নাফিসের বুকের ওপর মাথা রেখে জিজ্ঞেস করে, যদি আমি সত্যি তোমার পাশে না থাকতে পারি তুমি কষ্ট পাবে? আমি প্রতিদিন মরব, কারণ আমার জীবন মানে এখন শুধু তুমি। সকালে দরজায় নক পড়ল। রাশেদ বাইরে গিয়ে দরজা খুলতেই হাশিম সাহেব দাঁড়িয়ে। তুমি তো বলেছিলে ছেলেটা ছাত্র, ওর আইডি কার্ড বা পরিচয়পত্র আছে? জি আছে তো, একটু সময় দেন, এনে দেখাই। ভেতরে এসে রাশেদ নাফিসকে চোখে ইশারা করলো। নাফিস, তোমার ভার্সিটির আইডি কার্ডটা দেখাও তো, বাড়িওয়ালা চাচা দেখতে চাই।
এখন তো কার্ডটা সাথে নেই ভাই, আগের ব্যাগে রেখে এসেছি। ঠিক আছে, কাল সকালে এনে দেখিও। তোমাদের বিষয়ে কিছু অসঙ্গতি পাচ্ছি। হাসিম সাহেব চলে যেতেই রিমার কপাল ঘেমে ওঠে। সে এক হাত দিয়ে পেট ধরে হঠাৎই নিচু হয়ে বসে পড়ে। রিমা, কি হলো তোমার? মনে হচ্ছে পেটটা খারাপ লাগছে, মাথাও ঘুরছে। ধুর, একদমই ঠিক না এটা। চলো হাসপাতালে নিয়ে যাই, দেরি করা যাবে না। রিমাকে সঙ্গে করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের চেকআপের পর সবাই বাইরে অপেক্ষায়। ওর শরীরের দুর্বলতা খুব বেশি, মানসিক চাপও আছে। আর হ্যাঁ, প্রেগন্যান্সির সময় একটু সাবধানে রাখতে হবে। ক্লিনিক থেকে ফেরার পর রাশিদ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। আমি আর চুপ থাকবো না, মিডিয়ার সাহায্য নেব। তোমাদের সম্পর্কটা যে জেনুইন এটা প্রমাণ করতে হবে। তুমি নিশ্চিত? হ্যাঁ, ওরা তোমাদের ভিলেন বানানোর চেষ্টা করছে, কিন্তু এবার সত্যিটা সবার জানা দরকার। আমি চাই না আমার সন্তান কোনো লুকোচুরি দেখে বড় হোক। এদিকে রুবেল আর আজিম শহরের বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে শুরু করেছে। একজন চায়ের দোকানদার ওদের সন্দেহজনকভাবে দেখে বলল, তোমরা কি ওই ছেলে মেয়েকে খুঁজছো যারা কাল এখানে ঘুরে বেড়াচ্ছিল? হ্যাঁ, চিনো তুমি ওদের? পুরো ঠিকানা তো জানি না, তবে ওই দিককার কোনো একটা ভাড়া বাড়িতে উঠেছে মনে হলো। ঠিক আছে, এবার পাবে আমাদের হাতের নাগালে। বিকেল 5টা। নাফিস বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ শহরের দিকে তাকিয়ে রিমা পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখে। নাফিস, কি ভাবছো? ভাবছি আমরা সত্যিটা নিয়ে যুদ্ধ করতে পারবো তো? তুমি পাশে থাকলে আমি সব পারবো। আমি সব সময় তোমার পাশে আছি রিমা। ওদিকে রুবেল আর আজিম একটা অটোতে চেপে রিমা নাফিসদের এলাকার খুব কাছাকাছি এসে পৌঁছয়। ওই বাসাটাই কিনা আজিম? মনে হচ্ছে ঠিক এখানেই থাকে ওরা। চলো, আজ রাতেই খবর নিয়ে আবার আসবো। একই সময় হাসিম সাহেব ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ ভাই, ছেলেটার আইডি কার্ড কাল দেখি নাই, তাই একটু সন্দেহ হচ্ছে। আপনি খোঁজ নিয়ে জানাবেন তো। রাশেদ এদিকে সংবাদপত্রের এক পরিচিত সাংবাদিকের সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বলে। ঘটনা তো সিরিয়াস, কিন্তু প্রমাণ থাকতে হবে। বিয়ের কোনো কাগজ, ভিডিও কিছু? ভিডিও আছে ভাই আমার মোবাইলে, তোমাকে পাঠাচ্ছি। রাশেদ ভিডিও পাঠিয়ে দিলেই সাংবাদিক বলে, আমি কাল এক প্রতিবেদন ছাপাবো। ওরা বিয়ে করেছে, এটা প্রতিষ্ঠিত করতে হবে। রাত হয়ে এলো। রিমা ক্লান্ত হয়ে বিছানায় বসে। নাফিসও পাশে এসে বসে। তোমার শরীর কেমন এখন? কিছুটা ভালো। তুমি তো সারাদিন টেনশনে থেকেছো, তুমি একটু ঘুমাও না। তুমি আছো পাশে, ঘুম তো চোখেই আসে না। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। জানি নাফিস, এই ভালোবাসার জন্য আমি সব ছেড়ে এসেছি। রাত বাড়ে, কিন্তু কে যেন বাইরে ধীরে ধীরে পা ফেলে ছাদে ওঠে। রুবেল, হ্যাঁ, ও ছাদ থেকে নিচের ঘরের আলো দেখে বুঝে নিচ্ছে কে কোথায় ঘুমায়। কালই খবর পাঠাবো, সব প্রমাণ সহ তুলে নিয়ে যাবো ওদের। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। নাফিস আর রিমা ডাইনিং টেবিলে বসে নাস্তার সাথে পেপারটা দেখছে। বড় হেডলাইন, সিনিয়র আপু আর জুনিয়রের গোপন বিয়ে, অপহরণ নয় প্রেম। নাফিস দেখো, আমাদের ছবি দিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশেষে সবাই জেনে গেল আমরা সত্যিই প্রেম করতাম। কিন্তু বাবা এটা দেখে আরো রেগে যাবে মনে হয়। রেগে গেলেও এবার আর চুপ করে থাকবো না রিমা, তুমি আমার স্ত্রী, এটা আমি সবাইকে জানাবো। এদিকে রুবেল রিমার ভাই ফোনে রাগে কাঁপছে। ওপাশে রিমার বাবা, দুজনের কথাবার্তা আগুন হয়ে উঠছে। বাবা, মেয়েটা পুরো পরিবারটার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ ওদের খুঁজে বের করতে হবে। আমার চোখে চোখ রেখে কথা বলতে হবে ও ছেলের। আমি ট্রাক ভাড়া করে লোক নিয়ে যাচ্ছি, আজ রাতেই খোঁজ বের করে ফেলবো। ওদিকে রাশেদ আগেই বুঝে গিয়েছিল কিছু একটা হতে চলেছে। সে দ্রুত রিমা আর নাফিসকে ডেকে সতর্ক করে। খবর ছড়িয়ে গেছে, এখন যে কোনো সময় ওরা চলে আসতে পারে। তোমরা দরজা জানালা বন্ধ করে সাবধানে থেকো।
ভাইয়া রুবেল যদি আমার উপর জোর করে? আমি আছি তো, আমি কাউকে তোমাদের গায়ে হাত দিতে দেব না। এর মধ্যেই সাংবাদিক রিজওয়ান আবার ফোন করে রাশেদকে। ভাই, আজকে রিপোর্টে তোমাদের দিকটায় বেশি জোর দিয়ে লেখা হয়েছে, তবে কিছু লোক হুমকি দিচ্ছে, একটু সাবধানে থাকবেন। চিন্তা করেন না ভাই, ওদের সামনে মাথা নোয়াবো না আমরা। সন্ধ্যার পর রুবেল 3 জন লোক নিয়ে রাশেদের এলাকা ঘুরে ঘুরে দেখে, কারো মুখে কিছু পায় না। সে ফোন করে বাবাকে। খোঁজ মিলতেছে না বাবা, সবাই চুপচাপ, তবে আমি হাল ছাড়বো না। কাল ভোরেই আমি নিজে যাচ্ছি। বিয়ে করলে করুক, এখন বুঝবে পরিবার মানে কি। রাতে রিমা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল। নাফিস ধীরে ধীরে এসে তার পাশে দাঁড়ায়। তুমি কাঁদছো কেন রিমা? জানো, আমি ভাবছিলাম বাবা যদি আমাকে মেনে না নেয়। তুমি আমার স্ত্রী, আমি তোমার পাশে আছি, আমরা একসাথে থাকবো রিমা, তুমি ভয় পেও না। তুমি থাকলে আমি সব কিছু সামলে নিতে পারি। আমি তোমাকে ভালোবাসি রিমা, চলো লড়াই করি একসাথে। ভোর হতেই রাশেদের এলাকার গলি একদম চুপচাপ হয়ে গেল। লোকজন জানে কিছু একটা বড় কিছু হতে যাচ্ছে। রাশেদের বাসার সামনে একখানা কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামে রুবেল আর তার সাথে রিমার বাবা। চোখে মুখে আগুন। রাশেদ, বের হও, আমাদের বোন কোথায়? চুপ করে থাকো রুবেল, তোমরা যা করেছো সেটা একেবারেই ঠিক নয়। আমি আমার মেয়েকে চাই, ওকে আমার চোখের সামনে নিয়ে আসো। এমন সময় নাফিস আর রিমা একসাথে বের হয়ে আসে। রিমার চোখ লাল, কিন্তু মুখে দৃঢ়তা। বাবা, আমি তোমার মেয়ে, কিন্তু আমি কাউকে না বলে কিছু করিনি। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা? এই ছেলের সাথে? এত বড় লজ্জা! দয়া করে আমার সম্পর্কে অপমানজনক কথা বলবেন না। আমি রিমাকে সম্মানের সাথে ভালোবেসেছি। সম্মান? পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করলে সম্মান রক্ষা হয়? ওরা ভয় পেয়ে লুকিয়ে বিয়ে করেছে। তোমাদের রাগ আর জেদেই ওদের এই পথ বেছে নিতে বাধ্য করেছে। ওকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি এখনই। না, আমি আর কারোর কথাই চলবো না। আমি এখন কারো বোন বা মেয়ে না, আমি একজন স্ত্রী। তুমি চুপ করো, এত সাহস তোমার? আমার স্ত্রীর গায়ে কেউ হাত দিলে আমি সহ্য করব না। মুহূর্তেই উত্তেজনা বাড়ে। রুবেল নাফিসের দিকে এগিয়ে আসে, কিন্তু রাশেদ বাধা দেয়। কেউ এক কদম বাড়াবে না, এখানে পুলিশ ডাকলেই মুহূর্তে সবাই বিপদে পড়বে। হঠাৎ পাশে এক বাইক এসে থামে। সাংবাদিক রিজওয়ান ক্যামেরা নিয়ে নেমে পড়ে। সরি ভাই সাব, আপনাদের ব্যক্তিগত সমস্যা না। জনগণ এখন জানে এটা প্রেমের বিয়ে, কেউ জোর করলে সেটা অপরাধ। তুই আবার এখানে কি করছিস? আমি শুধু সঠিক খবর প্রচার করি। যদি কেউ মেয়ে জামাইয়ের উপর চাপ সৃষ্টি করে সেটা রেকর্ড হবে। পরিস্থিতি হালকা হলেও রিমার চোখ দিয়ে পানি ঝরছিল। বাবা, আমি জানি তুমি আমার খারাপ চাও না, তবে আমাকে সুখে থাকতে দাও। জানি তুমি আমার মেয়ে, কিন্তু এত বড় আঘাত আমি এখনো নিতে পারছি না। পরিস্থিতি আরো খারাপের দিকেই যাচ্ছিল। রাশেদ এক প্রকার চিৎকার করেই সবার দৃষ্টি কাড়ে। এখন সবাই থামো, একবার ভাবো, এই মেয়েটা কার? আমাদের রক্তের। আমরা ওর পাশে না থাকলে কে থাকবে? রুবেল সেই মুহূর্তে কিছু না বলেই রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। রিমার বাবা নির্বাক দাঁড়িয়ে থাকলেন। চারপাশে একটা টান টান নিস্তব্ধতা। মামা, ওদের কিছুটা সময় দিন, রাগ করে কিছু ভালো হবে না। জানি রাশেদ, কিন্তু আমার মেয়ে যে এমন কাজ করবে ভাবতেও পারিনি। বাবা, আমি কখনো তোমার অপমান করতে চাইনি, কিন্তু আমি সত্যিই নাফিসকে ভালোবাসি। আমরা কেউই কাউকে কষ্ট দিতে চাইনি আঙ্কেল। রিমার বাবা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে গেলেন। সাংবাদিক রিজওয়ান ক্যামেরা গুছিয়ে চলে যায়। ঘরে ফিরে রিমা আর নাফিস একে অপরের দিকে তাকায়। চোখে মিশে আছে ভয়, ভালোবাসা আর প্রশ্ন। তুমি ঠিক আছো তো? তুমি তো আমার সাহস। তুমি পাশে না থাকলে আজ হয়তো আমি ভেঙে পড়তাম। যত ঝড়ই আসুক আমি তোমার পাশেই থাকবো। তুমি আমার বউ, শুধু প্রেমিকা না। রাতে রাশেদ নাফিসকে রুমে একা ডেকে নেয়। রাশেদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। শোনো ভাই,
তুমি এখন খুব দায়িত্বের জায়গায় আছো। রিমার পরিবার যদি আরও কিছু করে তাহলে আইনত তৈরি থাকতে হবে। আমি জানি ভাই, কিন্তু আমার বিশ্বাস আঙ্কেল ধীরে ধীরে মেনে নেবেন। অন্যদিকে রুবেল একা রাস্তার পাশে দাঁড়িয়ে ফোন বের করে রাগে একটা নাম্বারে কল করে। হ্যালো ভাই, একটু দেখা করতে হবে, ব্যাপারটা গুরুতর। রাতে রিমার বাবা বারান্দায় একা বসে থাকেন, চোখে জল, মুখে হতাশা। হঠাৎ পকেট থেকে মেয়ের ছোটবেলার একটা ছবি বের করে তাকিয়ে থাকেন। মেয়েটা কত বড় হয়ে গেছে, কিন্তু আমি এখনো ওকে ছোট মনে করি। এদিকে সাংবাদিক রিজওয়ান সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি আপলোড করে দেয়। প্রেম করে বিয়ে নাকি সমাজের মুখে চপেটাঘাত। ছবির নিচে কমেন্টের ঝড়। সমাজ এখন নাফিস রিমার দিকেই তাকিয়ে। যদি আবার কেউ কিছু বলে? আমি তো আছি না, তোমাকে কেউ কিছু বললে ওদের আগে আমাকে পার করতে হবে। তুমি না থাকলে আমার জীবন আজ ছিন্ন ভিন্ন হয়ে যেত। রুবেল রাতে একটি পুরনো দোকান ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে রাগ, অভিমান এবং প্রতিশোধের আগুন। একটু পরেই বেরিয়ে আসে একজন মাঝবয়সী লোক, চেহারায় চতুরতা ভরা। মিঠু ভাই, সময় এসেছে কাজে নামার। এই ছেলেটাকে আমি সহজে ছাড়ব না। কার কথা বলছো? নাফিস, ও আমার বোনের নামে বদনাম করলো, আমাদের মান সম্মান নিয়ে খেললো। আমি ওর জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। আমি আছি ভাই, শুধু বলতে হবে কি করতে হবে। ওর নামে মাদক রাখার একটা প্ল্যান করতে হবে, পুলিশ যেন ধরে নেয়। এইদিকে সকালে নাফিস আর রিমা একসাথে বসে নাস্তা করছিল। হঠাৎই রিমা কিছুটা চুপ হয়ে যায়। রিমা, তুমি চুপ কেন? তোমার জন্য ভয় লাগে নাফিস, রুবেল ভাই কিছু না কিছু করবেই। তুমি ভয়ের কিছু দেখো না, আমরা সত্যি পথে আছি। ওদের মিথ্যে একদিন ধরা পড়বেই। কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এদিকে রুবেল তার প্ল্যান অনুযায়ী এক লোককে দিয়ে নাফিসের ব্যাগে কিছু গাঁজা ঢুকিয়ে দেয়। পরের দিন ভার্সিটির গেটেই পুলিশ এসে হাজির। নাফিস আহমেদকে? আমি? আপনার ব্যাগে অবৈধ বস্তু পাওয়া গেছে, আপনাকে থানায় নিয়ে যেতে হবে। না, এটা মিথ্যে, প্ল্যান করে কেউ দিয়েছে। আমি কিছু জানি না, আমার ব্যাগে কিভাবে গেল বুঝতে পারছি না। রাশেদ দৌড়ে এসে পুলিশকে আটকায়। আপনি ওকে নিয়ে যেতে পারেন না। কোনো ভিডিও ফুটেজ দেখেছেন কে ওর ব্যাগে কি দিয়েছে? আমাদের কাছে টিপস আছে। আমি প্রমাণ আনবো, ও নির্দোষ। পুলিশ নাফিসকে নিয়ে যায় থানায়। রিমা আর রাশেদ বসে পড়ে হতবাক হয়ে। রিমা শুধু কাঁদতে থাকে। তুমি এমন করলা কেন রুবেল ভাই? তুমি? আমি কিছু একটা করব, ভিডিও ফুটেজ থেকে খুঁজে বের করব কারা এটা করেছে। রুবেল দূরে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে হাসে। এবার বোঝো রিমা কার সঙ্গে ভালোবাসা করেছো। থানার ভেতরে বসে আছে নাফিস। তার চোখে হতাশা, ভয় আর অজানা চিন্তা। একজন পুলিশ অফিসার এসে জেরা শুরু করলো। বলো, কবে থেকে নেশা করো? আমি এসব কিছুই করিনি স্যার, বিশ্বাস করো আমি নির্দোষ। তাহলে গাঁজা এলো কোথা থেকে? কেউ আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, আমি কিছু জানি না। অন্যদিকে রাশেদ আর রিমা ক্যাম্পাসের আশেপাশের দোকানগুলোর সিসিটিভি ফুটেজ খুঁজছে। অবশেষে এক দোকানে একটা ভিডিও দেখা গেল। রিমা দেখো, এই লোকটা স্পষ্টভাবে নাফিসের ব্যাগে কিছু ঢোকাচ্ছে। ও, এই লোকটা? রুবেল ভাইয়ের সঙ্গে এই লোককে দেখেছিলাম একবার। তাহলে নিশ্চিত এটা রুবেলেরই কাজ। চলো থানায় চলে যাই। এদিকে রুবেল মিঠু ভাইকে ফোনে বলছে, কাজ একদম ঠিকঠাক হয়েছে ভাই। নাফিস এখন থানার হাজতে। কিন্তু আজকে একটা ঝামেলা হয়েছে, পুলিশ আমাকে খুঁজছে মনে হয়। সাবধানে থেকো, এখনই ধরা পড়লে সব শেষ। রিমা আর রাশেদ থানায় গিয়ে পুলিশকে ফুটেজ দেখায়। স্যার, এই ভিডিও দেখুন, ওর ব্যাগে একজন কিছু ঢুকিয়ে দিয়েছে। নাফিস কিছু জানে না। এই ফুটেজ আমাদের তদন্তে সাহায্য করবে, তবে এখনই ছেড়ে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর পুলিশ নাফিসকে রিমার সামনে নিয়ে আসে। রিমা, আমি জানতাম তুই আমাকে বিশ্বাস করবি। তুমি চুপ করো না, আমি তোকে কিছু হতে দেব না, এটা কথা। তুই না থাকলে আমি এতক্ষণে ভেঙে পড়তাম।
আমি সব প্রমাণ করব, তুমি ভয় পেও না। রাশেদ আবার কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ভাই, লোকটাকে আমি চিনি, ওর নাম মিঠু, পুরানো শ্যামলীতে থাকে। আপনারা একটু দেখেন ওখানে। এদিকে রুবেল ও মিঠু ভাই আতঙ্কে লুকিয়ে পড়েছে। তবে রিমা ও নাফিস দুজনের চোখে আবার জ্বলে উঠেছে নতুন আশা। রাত প্রায় 12টা। মিঠু ভাই গা ঢাকা দিয়েছে শহরের এক পুরনো গুদামে। রুবেল সাথে আছে, কিন্তু খুবই অস্থির। পুলিশ যে কোনো সময় তাদের হদিশ পেয়ে যেতে পারে। ভাই, আর লুকিয়ে থেকে লাভ নেই, আমার তো সব শেষ হয়ে যাবে। চুপ কর, এখন বের হলে তোকে পাকড়াও করে ফেলবে, অপেক্ষা কর। কিন্তু নাফিস এখনো ছাড়া পায়নি। ভিডিও দেখে ফেলার পরও কেন ওকে ছাড়ছে না? কারণ পুলিশের নিয়ম আছে, তবে বেশি দিন আটক রাখতে পারবে না। এইদিকে রিমা ও রাশেদ থানায় বসে আছে। রিমার চোখে লাল ছাপ, অনিদ্রা, মানসিক চাপ আর ভয়ের ছাপ স্পষ্ট। রাশেদ, যদি ওকে কিছু হয়ে যায়? চিন্তা করিস না আপু, তোরা দুইজন অনেক কষ্টে এসেছিস। আমি সব করে ফেলবো, কিন্তু ওর চোখের কষ্ট আর দেখতে পারি না। পুলিশ অফিসার এসে রিমার দিকে তাকিয়ে একটা ভালো খবর দিলেন। ফুটেজের বিশ্লেষণে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় মিলেছে, নাম মিঠু। মানে ওকে ধরতে পারলে নাফিস মুক্তি পাবে? একদম, আমরাও লোকেশন ট্রেস করার চেষ্টা করছি। অন্যদিকে থানা হাজতে বসে নাফিস চোখ বন্ধ করে রিমাকে মনে করছে। তুই না থাকলে আমার জীবনটাই অন্ধকার হয়ে যেত। রিমা, তুই যে আমায় আলোর মতো আগলে রাখিস সব সময়। ঠিক তখনই পুলিশ সদস্যরা এসে খবর দিল। খবর এসেছে মিঠুর অবস্থান পাওয়া গেছে, রুবেলও সাথে আছে। তাহলে চলুন, ওদের ধরতে আর দেরি করা যাবে না। আমি যাব আপনাদের সাথে। আপনি একজন ছাত্রী, খুব ঝুঁকি আছে। আমি ভয় পাই না, আমি চাই ওরা যা করেছে তার মূল্য পাক। রাতের অন্ধকারে শুরু হলো এক অভিযান। পুলিশের গাড়ি ছুটে চলল পুরনো গুদামের দিকে। রুবেল মিঠু বুঝে গেছে সময় শেষের দিকে। ভাই, পুলিশ পুলিশ চলে আসছে। পালা, এখনই পালাতে হবে। পুলিশ চারিপাশ ঘিরে ফেলল। একটা গুলি ছোড়া হলো বাতাসে। রুবেল হাত তুলে দাঁড়িয়ে গেল, আর মিঠু দৌড়তে গিয়ে ধরা পড়ল। রাত 1টা। পুলিশের অভিযানে মিঠু আর রুবেল ধরা পড়ল। ওদের মুখে আতঙ্ক, চোখে অনুতাপ। পুলিশের গাড়িতে বসে চুপচাপ, যেন কোনো শব্দ তাদের ছুঁতে পারে না। রুবেল, তোমার মুখে সব কথা শুনতে চাই, সময় শেষ হয়ে গেছে। আমি বলবো সবকিছু। ওদের থানায় নিয়ে আসা হলো। রাশেদ আর রিমা দাঁড়িয়েছিল দোরগোড়ায়। রুবেলের মুখ শুকিয়ে গেছে, কিন্তু সে যেন এবার মুক্তি চায়। আমার ভুল হয়েছে আপু, নাফিস ভাইয়ের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি দায়ী। মিঠু ভাইয়ের চাপে পড়ে গেছি। আমি শুধু ওকে ভয় পেতাম, তাই সাহায্য করেছি। কিন্তু নাফিস ভাই কিচ্ছু করেনি, ও নির্দোষ। তুই এখন স্বীকার করছিস? অনেক দেরি করে ফেললি রে রুবেল। আমি পুলিশের সামনে সব স্বীকার করতে চাই, যা হবে হোক। রুবেলের স্বীকারোক্তিতে মিঠু মুখ নিচু করে নিল। আর কিছু বলার মতো অবশিষ্ট নেই। পুলিশ নাফিসকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো। রিমা, আপনার বন্ধুটি নির্দোষ প্রমাণিত হয়েছে, আমরা ওকে এখন ছেড়ে দিচ্ছি। আমি ওকে দেখতে চাই, এক্ষুনি। রিমা দৌড়ে হাজতের সামনে চলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ক্লান্ত কিন্তু দৃঢ় চোখের নাফিস। রিমা এক মুহূর্ত সময় নষ্ট না করে ওর বুকে মাথা রাখলো। নাফিস ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি যদি আর না ফিরতে, আমি ভেঙে পড়তাম নাফিস। তুই ছাড়া আমি কিছু না রিমা, তুই না থাকলে আমি বাঁচতাম না। তুই জানিস না আমি কতটা ভয় পেয়েছিলাম, কতটা কেঁদেছি। তোর চোখের পানি আমার বাঁচার সবচেয়ে বড় প্রমাণ। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে ছিল। ওর চোখেও পানি চলে এলো। ভালোবাসা কতটা গভীর হতে পারে আজ তা চোখে দেখা গেল। আমরা এখন কোর্টে রিপোর্ট জমা দেব, আপনারা চাইলে মামলা চালিয়ে যেতে পারেন। না, আমি চাই শুধু বিচার হোক। আমরা শান্তি চাই, প্রতিশোধ না।
রাতের শেষ প্রহর। নাফিস আর রিমা হাত ধরে থানার বাইরে বেরিয়ে এলো। আকাশে নতুন ভোরের আলো দেখা যাচ্ছে। কষ্টের গল্পটা একটু একটু করে শান্তির পথে এগুচ্ছে। সকালের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। রিমা আর নাফিস বাড়ির দিকে রওনা দিয়েছে, সাথে রুবেলও যাচ্ছে মাথা নিচু করে। আজ একটা বড় কথাবার্তা হবে রিমার বাবার সঙ্গে। শুধু ক্ষমা না, সত্য মেনে নেওয়ার সাহসও দরকার। আমি কিছু বলার সুযোগ চাই আব্বা। মুখ বন্ধ রাখো। তোমরা তিনজনে আমার মেয়েকে কি বিপদে ফেলেছো, বুঝেছো তা? আমি আমি ভুল করেছি। মিঠু ভাইয়ের প্রেসারে গিয়ে নাসিব ভাইকে ফাঁসিয়ে দিয়েছি, কিন্তু আমি এখন সব স্বীকার করছি। আমি সত্যিই দুঃখিত। তোর দুঃখের দাম নেই রুবেল। তোর এই কাজের জন্য আজ আমার মেয়ের জীবন, ভালোবাসা সব ঝুঁকিতে ছিল। আমি নিজের শাস্তি চাই। আমি কোথাও পালাবো না, কিন্তু প্লিজ নাফিস ভাইকে মাফ করে দিও। ওর কোনো দোষ ছিল না। চাচা, রুবেল সত্যি বলছে। ও এখন অনেক কিছু বুঝতে পেরেছে। আব্বু, আমি শুধু একবার জিজ্ঞেস করতে চাই, যদি নাফিসের কোনো দোষ না থাকে তাহলে তুমি কেন তাকে অমান্য করবে? ও ছাত্র, তোর চেয়ে ছোট। এইটুকু ছেলেকে আমি কিভাবে তোর স্বামী হিসেবে ভাবি? আব্বু, ভালোবাসা বয়স দেখে হয় না। তুমি তো সবসময়ই চাইতে আমি এমন একজনকে ভালোবাসি যে আমার সম্মান রাখবে। নাফিস সেই মানুষ। তুমি কেন ওকে একটা সুযোগ দেবে না? চাচা, আমি সত্যিই রিমাকে ভালোবাসি, তাকে কষ্ট দিতে পারি না। আপনি না চাইলে আমি কখনো জোর করে কিছু করব না, কিন্তু একটা সুযোগ দিলে আমি প্রমাণ করতে চাই আমি আপনার মেয়েকে সুখী রাখতে পারি। রিমার বাবার চোখ কিছুক্ষণ স্থির রইল নাফিসের চোখে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমি এখনই কিছু বলছি না, তবে তোরা যা করেছিস তার ফল তোরা ভোগ করবি। আমি সব কিছু চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেব। আব্বা, আমি নিজের ভুলের শাস্তি চাই। আমি বাড়ি ছেড়ে ঢাকায় ফিরে যাচ্ছি। নিজেকে প্রমাণ করতে না পারলে আর তোমাদের সামনে আসবো না। রুবেলের চলে যাওয়ার সময় কারো মুখে কোনো কথা ছিল না। শুধু রিমা আর নাফিস একে অপরের দিকে তাকিয়ে রইল, অজানা এক ভয় আর আশা নিয়ে। রাত গভীর, বাড়ির প্রতিটি কোণ যেন নিস্তব্ধতায় ডুবে গেছে। কিন্তু রিমার বাবা এখনো চুপচাপ বসে আছেন বারান্দায়, চোখে চিন্তার ছাপ স্পষ্ট। একদিকে মেয়ের ভালোবাসা, অন্যদিকে সমাজের চাপ। কাকে রেখে কাকে মানবেন? কাকা, একটা কথা বলবো? বলো রাশেদ। আপনি জানেন, আমি আপনার মেয়েকে নিজের বোনের মতো দেখি। রিমার জন্য আপনি যা করেছেন তা বাবা হিসেবে স্বাভাবিক, কিন্তু আমি কাছ থেকে দেখেছি নাফিস কেমন ছেলে। ওর মতো ভালো মনের ছেলে এখনকার দিনে বিরল। আমি বুঝি রাশেদ, কিন্তু মেয়েটা তো আমার, জানিস। ওর চোখে চোখ রাখলে আমি ভয় পাই, ভালোবাসা দেখতে পাই আর হেরে যাই। এদিকে রিমা আর নাফিস বসে আছে ছাদের এক কোণে। তারা দুজনেই জানে এই সময়টা খুব সংবেদনশীল। একটু ভুল সিদ্ধান্তে সবকিছু ভেঙে যেতে পারে। তুমি যদি চাও আমি তোমার বাবার সামনে মাথা নিচু করে থাকবো সারা জীবন, কিন্তু আমি শুধু চাই তুমি হাসো রিমা। আমি তো তুমিই চাই। আব্বুকে বোঝাতে পারলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কিভাবে এত সাহস পেলে রিমা? আমি তো এখনো তোমার মতো শক্ত না। যখন কেউ সত্যিকারের ভালোবাসে তখন সে ভয় পায় না। ভয় তার জন্য নয়, হারিয়ে ফেলার জন্য হয়। সকালে সবাইকে অবাক করে দিয়ে রিমার বাবা বললেন, নাফিস, আজ তোমার বাবা মাকে ফোন করো। আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। সত্যি বলছেন চাচা? আমি এখনো হ্যাঁ বলিনি, তবে কিছু জানার আছে, বোঝার আছে বাকি। তারপর সিদ্ধান্ত নেব। আব্বু, তুমি জানো না তুমি আজ আমাকে কতটা শান্তি দিলে। চাচা, আপনি ঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। একটা নতুন ভোরের সূচনা হলো যেন সেই কথায়। চাপা একটা আশার আলো দেখা যাচ্ছে নাফিস আর রিমার জীবনে। দুই পরিবার মুখোমুখি একটা ছোট্ট বসার ঘরে চারটে মানুষ বসে আছে, নাফিস আর রিমার বাবা মা। ঘর জুড়ে নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে টেবিলে রাখা কাপের চা থেকে ধোঁয়া উঠে আসছে। নাফিস আর রিমা বারান্দার পাশে দাঁড়িয়ে, ভয়, অস্থিরতা আর একটু আশা নিয়ে।
ভাই সাহেব, আমরা চাই ছেলেটার জন্য যা ভালো হয় সেটাই হোক। সে আপনাদের মেয়েকে সত্যি মন থেকে ভালোবাসে। আমরা কোনো চাপ দিতে আসিনি। আমি সেটা বুঝি ভাবি, আমার মেয়ে ওকে ভালোবাসে, সেটা অস্বীকার করব না। তবে আপনারা জানেনই তো সমাজের কত রকম কথা। সমাজের কথা বলে যদি ভালোবাসা হারাতে হয়, তাহলে সেই সমাজ মানুষ বানায় না, বাঁচতে শেখায় না। আমরা ছেলে মেয়েকে দেখে বুঝি তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। রিমা কান পেতে শুনছিল ভিতরের কথাগুলো। আব্বু এবার কি বলবে সেটাই তার মাথায় শুধু ঘুরছিল। নাফিস ওর হাতে হাত রাখলো, বোঝাতে চাইলো আমি আছি। নাফিস, আমি তো খুব নার্ভাস। আব্বু যদি না মেনে নেয়? তুমি শুধু পাশে থেকো। তুমি থাকলে আমার সাহস থাকে সব কিছু মুখোমুখি হওয়ার। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। রিমার বাবা বেরিয়ে এলো। চেহারায় না ছিল রাগ না হাসি। রিমা আর নাফিস দাঁড়িয়ে উঠল একসাথে। নাফিস, তোমার বাবা মা অনেক ভালো মতো কথা বলেছেন। আমি বলেছিলাম সব বুঝে সিদ্ধান্ত নেব। চাচা, আমি মেনে নিচ্ছি। আমি মেনে নিচ্ছি। আব্বু সত্যি? তোমার আর রিমার সম্পর্ক আমি মেনে নিচ্ছি। হ্যাঁ মা। রিমা ছুটে এসে আব্বুকে জড়িয়ে ধরলো। নাফিসের চোখে পানি এসে গেল। এতদিনের অপেক্ষা, এত টেনশনের অবসান। এখন তারা একে অপরকে শুধু ভালোবাসা নয়, পরিবার হিসেবে পাবে। নাফিস আর রিমার বিয়ে এখন শুধু কাগজের ফর্মালিটিস বাকি। পারিবারিক সম্মতি, সামাজিক স্বীকৃতি সবকিছু এক এক করে এসেছে। তবে রুবেল মানে রিমার ভাই এখনো একটু চুপচাপ। আজ সে এসেছে রাশেদের সঙ্গে, চোখে মুখে চিন্তা। রুবেল, এত চুপচাপ কেন? তোদের বাড়িতে তো এখন আনন্দ চলার কথা। আনন্দ ঠিক আছে, কিন্তু তুই বুঝবি না রাশেদ, রিমা আমার ছোট বোন। আমি ওকে খুব ভালোবাসি। আর এই নাফিস মানে ওকে আমি আগে চিনতাম না। ভাইয়া, আমি বুঝতে পারি তুমি তোমার বোনকে নিয়ে চিন্তা করো, এইটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনকে কখনো কষ্ট দেব না। আমার সমস্যা তোর সঙ্গে না, সমস্যা হচ্ছে তোদের সম্পর্কটা কিভাবে এত দূর গেল, আমি কিছু জানতে পারলাম না। ভাইয়া, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আমি ভয় পেয়েছিলাম তোমার রাগ, তোমার অভিমান সবকিছু থেকে। তাই লুকিয়েছিলাম। কিন্তু নাফিসকে আমি ভালোবাসি। সে আমাকে সম্মান করে, বোঝে, এবং আমি ওকে ছাড়া বাঁচতে পারি না। রুবেল একটু নরম হয়, তার চোখে পানি জমে। ছোট বোনকে শক্ত করে জড়িয়ে ধরে। শুধু একটাই কথা বলবো, যদি কখনো কাঁদাস না ওকে, তাহলে আমি কিন্তু ভাইয়ের পরিচয় ভুলে যাব। আমি কথা দিচ্ছি, তুমি এই ভাইয়ের দায়িত্ব আমার উপর ছেড়ে দিতে পারো। আজকে ইতিহাসের দিন, রুবেল ভাইয়ের সম্মুখে। রাশেদ, একটা কাজ কর, তোদের গায়ে হলুদের ডিজের দায়িত্ব আমি নিলাম। আর নাফিস, তোর সঙ্গে তখন দেখা হবে, হলুদের রং মাখাতে চাই। হাসি ঠাট্টায় ভরে ওঠে চারিপাশ। রুবেলের আশীর্বাদ যেন রিমার হৃদয় থেকে সব চাপ দূর করে দেয়। নাফিস আর রিমার মাঝে বন্ধনটা আরো দৃঢ় হয়। কিন্তু হঠাৎ একটা অজানা নাম্বার থেকে আসে কল। রিমা ফোনটা ধরে, আর মুহূর্তেই মুখটা বিবর্ণ হয়ে যায়। কি হয়েছে রিমা? কার ফোন? কেউ একজন বলছে আমাদের সম্পর্ক সহ্য করতে পারছে না। সে বলছে আমাদের সুখ বেশি দিন থাকবে না। নম্বরটা দাও, আমি খুঁজে বের করব কে এত সাহস দেখালো। চিন্তা করো না রিমা, তোমার পাশে আছি আমি, কিছু হতে দেব না। ভালোবাসা যেমন শক্তি, ঠিক তেমনি হিংসাও ছায়ার মতো চলে আসে পাশে। রুবেল, নাফিস আর রাশেদ এখন একসঙ্গে, তবে সামনে কি আসছে কেউ জানে না। রুবেল ফোনটা নিয়ে রাশেদের সঙ্গে বেরিয়ে যায় সেই নাম্বার ট্র্যাক করার জন্যে। রিমা তখনও ভীত, মুখে চিন্তার ছাপ। মুঠোটা নাফিস ওর পাশে বসে ওর হাত ধরে রাখে, মুঠোটা শক্ত করে, যেন বলতে চাই তোমাকে কিছু হতে দেব না। রিমা, তুমি ভয় পেও না। এত কষ্টের পর আমরা আজ একসাথে হয়েছি। একটা ফোন আমাদের আলাদা করতে পারবে না। আমি জানি নাফিস, কিন্তু ভেতরে একটা অজানা ভয় কাজ করছে। এই নাম্বারটা কার, কেন এমন বলছে ভেবে পাচ্ছি না।
ওদিকে রুবেল আর রাশেদ পুলিশ স্টেশনে গিয়ে কল ট্র্যাক করায়। অফিসার জানায় নাম্বারটা ফেক আইডি দিয়ে রেজিস্টার্ড, তবে লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়েছে। একটা পুরনো গ্যারেজ এরিয়া থেকে কল করা হয়েছিল। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই এই সময়টাতে ডিস্টার্ব করতে চাইছে। রুবেল, তোদের আগে কোনো শত্রু ছিল? আমাদের পরিবারে এমন কেউ নেই যাকে সন্দেহ করা যায়, তবে রিমার ভার্সিটি লাইফে কারোর সঙ্গে সমস্যা হয়েছিল কিনা ওকে জিজ্ঞাসা করতে হবে। এই সময়েই আবার আসে সেই অজানা নাম্বার থেকে কল। এইবার রুবেল নিজেই ফোনটা রিসিভ করে। এই তুমি, সাহস আছে তো সামনে এসে কথা বলো। আমি কে সেটা বড় কথা না, তোমাদের সুখ বেশি দিন থাকবে না। যে মেয়ে রিমা, ওর অতীত খুব বেশি পরিষ্কার না, আর এই সত্যিটা জানলে তোমাদের সম্পর্ক দাঁড়াবে না। বেটা, যদি সাহস থাকে সামনে আয়। আমার বোনকে নিয়ে যদি কিছু করিস তাহলে খবর আছে। শুধু অপেক্ষা করো, সত্যিটা জানলেই সব বদলে যাবে। রুবেল ফোনটা কেটে ফেলে, মুখটা গম্ভীর। সে কিছু না বলেই ফিরে আসে রিমাদের বাসায়। কি বলল? কিছু একটা আছে, এমন কিছু যেটা আমাদের কাউকে জানানো হয়নি। রিমা, তোমার কোনো পুরনো সম্পর্ক ছিল? একজন ছিল ভাইয়া, অনেক দিন একতরফা ভালোবাসা ছিল ওর। আমি কখনো সাড়া দিইনি। ওর নাম রাজু। একসময় ভয় পাইতাম ওকে, হঠাৎ হঠাৎ পেছন পেছন ঘুরতো। রুবেল এবার মাথা ঝাঁকায়। সবকিছু মিলে যাচ্ছে। এটা সেই রাজুই হতে পারে। একটা নতুন লড়াইয়ে শুরু হয়ে গেছে। রিমার মুখে রাজু নামটা শোনার পর ঘরের পরিবেশ থমথমে হয়ে যায়। নাফিসের চোখে আগুন, রুবেলের চোখে চিন্তা। এই ছেলেটা কে? এত বছর পরও কেন রিমার পেছনে? রিমা, তুমি আগে বলো নাই কেন এই লোকটার কথা? আমি ভাবছিলাম ও আর ফিরে আসবে না। ও তো অনেক আগেই ভার্সিটি ছেড়ে দিয়েছিল। আমি ভয় পাইতাম ওকে, সব সময় আমার পেছনে লেগে থাকতো। আমি স্পষ্ট করে বলার পরেও শান্ত হয়নি। ওই ছেলেটা যদি এখন আবার ফিরে এসে তোমার শান্তি কেড়ে নিতে চায় তাহলে ওকে ছাড়বো না। নাফিস, আমাদের কিছু করতে হবে। হ্যাঁ রুবেল ভাই, আমি রিমার চোখে আর ভয় দেখতে চাই না। এই সময়েই রাজুর থেকে একটা ভয়াবহ মেসেজ আসে রিমার ফোনে। ভেবো না, আমি তোমার সুখ সহ্য করব, সময় আছে। রিমার হাত থেকে ফোন পড়ে যায়। নাফিস তৎক্ষণাৎ ফোন তুলে নেয়। এইবার তোকে খুঁজেই বের করব রাজু, যত বড় গুন্ডা হোক আমি তোর ভয় পাই না। রুবেল রাজুর নাম, ছবি সহ সব তথ্য বের করার চেষ্টা শুরু করে। পুরনো ভার্সিটি বন্ধুদের কাছে খবর নেয়। অবশেষে এক বন্ধু জানায় রাজু এখন শহরের এক কোচিং সেন্টারে চাকরি করে, কিন্তু রাতে অন্য জগতেও বিচরণ। ও তো একদম নিচে নেমে গেছে। পকেটে ব্ল্যাকমেলিং, ছেলে মেয়েদের ভয় দেখিয়ে টাকা তোলে। আমরা সরাসরি পুলিশে যাই না কেন? পুলিশের হাতে দেওয়ার আগে একটু দেখিয়ে দিতে চাই আমি কারো বোনকে এমন হুমকি দিলে কি হয়। রাত্রে নাফিস আর রুবেল গোপনে রাজুর কোচিং এর সামনে যায়। দূর থেকে দেখে একটা গলিতে রাজু একদল ছেলের সাথে বসে হাসাহাসি করছে। নাফিস গর্জে ওঠে, রাজু! আরে আরে, আমার ছোট ভাইজান, তুই এত রাতে এখানে কি করিস? তোর সাহস কত বড় হয়েছে রে, আমার বউকে ভয় দেখাস, অতীত নিয়ে হুমকি দিস। বউ বললি? ও তো এক সময় আমার দিকে তাকাতো। আমি ঠিক বলছিলাম, ও আমার হবে। তুই কে রে? আমার বোনকে স্পর্শ করিস, নাম নিয়ে বলিস, মুখ ভেঙে ফেলবো। ছাড়ো, আমি তো কিছু করিনি এখনো। তাদের তুমুল কথা কাটাকাটি হয়। স্থানীয় কিছু মানুষ জড়ো হয়। একটা বড় ঘটনা ঘটতে চলেছে। রুবেল আর নাফিস ওকে ছেড়ে দিলেও জানিয়ে দেয় এবার যদি রিমাকে কিছু বলে তাহলে শেষ করে দেবে। রাজু হুমকি খেয়ে থেমে থাকলো না। তার ভেতরের ক্ষোভ আরো বেড়ে যায়। সে ভাবে এই মেয়েটা যদি আমার না হয় তবে কারো হবে না। সে এবার একটা নোংরা পরিকল্পনা নেয়। রাজু কিছু ভিডিও এডিট করে, কিছু পুরাতন ছবির সঙ্গে মিশিয়ে এমন ভাবে বানায় যেন রিমার বিরুদ্ধে বাজে কিছু ছড়ানো যায়। তারপর সে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। রাতেই কয়েকটা ছেলের ফোন চায় রিমার কাছে। বাজে কথায় ভরে ওঠে ইনবক্স। নাফিস, এই কি হচ্ছে? লোকজন এমন বাজে কথা বলছে আমাকে নিয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না।
তুমি শান্ত হও, আমি সব দেখছি। এই কাজ রাজুরই। ওর এত নিচে নামার সাহস হইছে? এইবার পুলিশে যেতেই হবে। রাশেদকে ফোন করি, ও এখন ডিএসপি পোস্টিংয়ে আছে, ওর সাহায্য দরকার। রাশেদ ভাই ছিলেন রুবেলের পুরনো ভার্সিটি বন্ধু। রুবেল সব খুলে বলে তাকে। রাশেদ নিশ্চিন্ত হয়। রাজুর বিরুদ্ধে ডিজিটাল অপরাধের ধারায় মামলা হবে। তুমি চিন্তা করো না রুবেল, এখন থেকে ওকে সাইবার টিম ট্র্যাক করবে। সব পোস্ট ভিডিও আমরা রিমুভ করব, আর ওকে ভালো শিক্ষা দেব। রিমা কিছুটা আশ্বস্ত হলেও নিজের ভেতরে ভেঙে পড়ছে। নিজেকে দায়ী মনে করছে। বারবার কান্নাই ভেঙে পড়ছে। নাফিস, সবকিছু আমার জন্যই তো। তুমি এইভাবে ঝামেলায় পড়ছো, তোমার জীবনও নষ্ট হচ্ছে। তুমি আমার বউ রিমা, তোমাকে নিয়ে আমি গর্ব করি। এই সমাজ যা ইচ্ছা বলুক, আমি জানি তুমি কেমন মেয়ে। তুমি যদি কাঁদো আমি বাঁচব না। রিমা কিছু বলতে পারে না, শুধু নাফিসের বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদে। নাফিসের চোখে তখন অদম্য জেদ। এ লড়াই এখন তার ভালোবাসার জন্য। রাজুর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই রাশেদ আইনগত ব্যবস্থা নিতে শুরু করে। তিনি সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়ে ওয়ারেন্ট ইস্যু করান, কিন্তু রাজু তখন থেকে গা ঢাকা দেয়। ওর নাম, লোকেশন সব ট্র্যাক করা হচ্ছে। কিছু ভিডিও আপলোড যে ও করেছে তার প্রমাণও আমরা পেয়েছি। এবার ও পালাতে পারবে না। আমি আর নাফিস নিজেরা মাঠে নামছি। রাশেদ ভাই, আমরা খোঁজ পেয়েছি রাজুর এক বন্ধুর বাসায় ওকে লুকিয়ে আছে। রুবেল আর নাফিস ছদ্মবেশে সেই এলাকাতে যায়। কিছু লোক মারফত জানতে পারে রাজু নোয়াখালী লেনে তার এক পুরনো বন্ধুর মেসে আছে। আজ যদি রাজুকে না ধরি তাহলে ও আরও সাহস পাবে। এখনই সময় ওকে শিক্ষা দেওয়ার। ওদিকে রিমা ভেতর থেকে ভেঙে পড়েছে, তবে সে নিজেকে শক্ত করে তুলতে চাইছে নাফিসের ভালোবাসায়, ভরসায়। আমি যদি ভেঙে পড়ি ওদের জিত হবে। আমার মাথা উঁচু করে বাঁচতে হবে। নাফিসকে আমি ভরসা দিচ্ছি, আমি দুর্বল হব না। রাত্রি নেমে আসে। রুবেল আর নাফিস সেই মেসের কাছে ওত পেতে থাকে। শেষমেশ তারা রাজুকে বের হতে দেখে। নাফিস, ওটাই রাজু, চলো। এইবার ওর পালানোর রাস্তা নেই। এইবার ওর মুখোমুখি আমি হব। দুইজন একসাথে গিয়ে রাজুকে আটক করে। রাজু পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। লোকজন জড়ো হয়ে যায়। রুবেল রাশেদকে ফোন দেয়। অসাধারণ কাজ করেছো, আমরা পুলিশ পাঠাচ্ছি, ওর শাস্তি নিশ্চিত করব। পুলিশ এসে রাজুকে ধরে নিয়ে যায়। নাফিসের চোখে তখন অদ্ভুত শান্তি। শেষমেশ অন্যায়কারীর মুখোশ উন্মাচিত হয়েছে। রাজু গ্রেপ্তারের পর মিডিয়া, ভার্সিটি প্রশাসন এবং সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। রিমা এখন সাহসী নারীর প্রতীক হয়ে উঠেছে। তার পাশে দাঁড়ায় ভার্সিটির শিক্ষার্থীরা, রাশেদ ভাই এবং অবশ্যই নাফিস। রিমা, তুমি সত্যিই সাহস দেখিয়েছো। অনেক মেয়ে তোমার মতো সাহস পায় না। তুমি পথ দেখালে। আমি তোর ভাই হিসেবে গর্বিত রিমা, আমি তোর ভাই হিসেবে গর্বিত রিমা। ভাইয়া, নাফিস না থাকলে আমি পারতাম না। সে আমাকে বুক দিয়ে আগলে রেখেছে। ওর সাহস আমাকে শক্তি দিয়েছে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে ওদের জেতা হবে। তুমি অসম্ভব শক্ত একটা মেয়ে রিমা, তোমাকে নিয়ে আমার গর্ব হয়। রাশেদ মামলা দ্রুত চালিয়ে নিতে আইনি সহায়তা জোগাড় করে। অন্যদিকে ভার্সিটি প্রশাসনও রাজুর ছাত্রত্ব বাতিল করে দেয়। এতদিন পর রিমার চোখে শান্তির অশ্রু। নাফিস, তুই আমার জীবনে না আসলে আমি হয়তো একদিন মরে যেতাম। তুমি মরলে আমি বেঁচে থাকতাম না রিমা। তোমার চোখে জল মানে আমার হৃদয়ে আগুন। রুবেল, রাশেদ আর নাফিস তিনজনেই প্রতিজ্ঞা নেয় রিমার পাশে সব সময় থাকবে। এই দুঃসময় থেকে বেরিয়ে তারা রিমার ভবিষ্যৎ গড়তে চায়। নাফিস চায় তাকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে। রিমা, চলো একটা নতুন জীবন শুরু করি। তোমার হাত ধরে তোমার কষ্টগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাই। তুই পাশে থাকলে আমি পৃথিবীর সব ঝড় মোকাবেলা করতে পারবো। রাজুর ঘটনার পর রিমার সাহসিকতা সবাইকে নাড়া দিয়েছে। নাফিস এখন চায় রিমার জীবনের পাশে থেকে তাকে নতুন করে গড়ে তুলতে। সে সিদ্ধান্ত নেয় আর দেরি না করে স্পষ্টভাবে রিমার বাবার কাছে নিজের মনের কথা জানাবে। রুবেল ভাই, আমি আজ আনকরা সত্যিটা বলবো। আমি রিমাকে ভালোবাসি। যদিও আমরা বিয়ে করে ফেলেছি, তবে আমি চাই নতুন করে সবার সম্মতিতে, সবার দোয়া নিয়ে
অনুষ্ঠান করে বিয়ে করব। আপনার বোনের এটাই ইচ্ছে ছিল। তুই সাহসী সিদ্ধান্ত নিচ্ছিস, এটা ভালো লাগছে। তবে আব্বাকে বোঝাতে হলে খুব শান্তভাবে বলতে হবে। রুবেল নাফিসকে নিয়ে গেলেন রিমার বাবার সামনে। সাধারণত কঠিন স্বভাবের হলেও মেয়ের জন্যে এই মানুষটি কিছুটা নরম এখন। আঙ্কেল, আমি জানি রিমা অনেক কষ্ট পেয়েছে। আমি তাকে ভালোবাসি আর তাকে সুখী করার প্রতিজ্ঞা করছি। আপনার অনুমতি চাই। অনুষ্ঠান করে রিমা যে আমার তা জানাতে চাই। আঙ্কেল, প্লিজ আপনি সম্মতি দিন। তুই জানিস তো আমার মেয়ে কতটা অভিমানী, আর তোর কি সাহস আমার মেয়ের কষ্টের সময় পাশে ছিলিস। তোর জন্য মেয়েটা আবার হাসতে শিখেছে। তোর কথায় আমি সম্মতি দিলাম, তবে একটা কথা, তাকে কখনো কাঁদতে দিবি না। এই কথা আমি নিজের জীবন দিয়ে রাখবো আঙ্কেল। রিমা তখন ঘরে বসে জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ দরজার সামনে নাফিস, রুবেল আর তার বাবা দাঁড়িয়ে। রিমা, বাবা রাজি হয়েছে। নাফিস তোকে নিজের জীবন সঙ্গী হিসেবে স্বীকৃতি চায়। তুই সত্যি বলছিস নাফিস? তুমি আমার বউ, আর এই স্বীকৃতি পাবে সবার সামনে। রিমা, তোমার চোখের কষ্ট মুছে দিয়ে নতুন স্বপ্ন আঁকবো আমরা। তুই পাশে থাকলে আমি ভয় পাই না। তুই যদি আমার স্বপ্ন হোস তাহলে আমি সব ভেঙে তোর কাছে আসব। ঘরে যেন এক নতুন আলো এসে পড়ে। রুবেল চোখ মুছে বলে, এই হাসিটাই তো চেয়েছিলাম আমি। রিমা আর নাফিসের বিয়ের দিন যেন এগিয়ে আসছে ধীর পায়ে। সকলের মুখে একটাই কথা, ওদের তো দেখা হলেই চোখে চোখ আটকে থাকে। ক্যাম্পাসেও সবাই জানে সিনিয়র আপু আর জুনিয়র ছেলের প্রেম এখন সত্যিকারের বন্ধনে বাঁধতে চলেছে। নাফিস, তোর সাহস আর ভালোবাসা দেখে আমি অবাক। ভাই, সত্যিই তুই জয় করে নিচ্ছিস সবকিছু। রাশেদ, ওর জন্য আমি সব করতে পারি। ওই চোখ দুটোতে এখন শান্তি দেখি, আর সেই শান্তি আমাকেও বদলে দিয়েছে। রুবেল আপাতত পুরো বিয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। ঘরে বাইরে আত্মীয় বন্ধু সব জায়গায় রিমার সুখ যেন নিশ্চিত হয়, সেটাই তার লক্ষ্য। রিমা, ছোটবেলা থেকে তোর সব আবদার আমি মিটিয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব, তোর বিয়ে। ভাইয়া, তুই যদি না থাকতিস আমি আজ এতটা শান্ত হতে পারতাম না। তুই আর নাফিস, তোমরা আমার আশ্রয়। বিয়ের আগে ক্যাম্পাসের শেষ কয়েকটা দিন রিমা আর নাফিস যেন প্রতিটি মুহূর্তে স্মৃতি কুড়াচ্ছে। রিমা, তুই জানিস এই বসার জায়গাটা, এখানেই তোকে প্রথম দেখেছিলাম। আর তুই এমনভাবে তাকিয়েছিলি যেন জগতে আমি ছাড়া কিছু দেখিস না। তুই ভুল বলছিস না রিমা, সেদিন থেকে আমার মন তোর হয়ে গিয়েছিল। তুই যদি আমাকে এইভাবেই প্রতিদিন ভালোবাসিস, আমি তোকে কখনো ছেড়ে যাব না। শুধু কথার ভেতরেই নয়, চোখের ভাষায়ও যেন হাজার প্রতিশ্রুতি। এ ভালোবাসা আর 10টা প্রেমের মতো নয়, এটা ছিল যন্ত্রণার ভিতর জন্ম দেওয়া একটা শুদ্ধ অনুভব। বিয়ের দিন একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সারাদিন ধরেই ঘরের ভেতরে সাজসজ্জা, আত্মীয় স্বজনদের যাওয়া আসা আর রিমাকে ঘিরে নানা আবেগ ঘন মুহূর্ত। রুবেল সবকিছুতেই ব্যস্ত, কিন্তু তার মুখে হাসি, কারণ সে জানে তার বোন অবশেষে ভালোবাসার মানুষকে পাচ্ছে। নাফিস, কাল তুই শুধু সময় মতো আসিস। সবকিছু আমি সামলে রাখবো, তুই শুধু রিমার পাশে দাঁড়াস। ভাইয়া, রিমা আমার জীবনের সবচেয়ে দামি মানুষ। তাকে ভালোবাসা দেওয়া, সুরক্ষা দেওয়া, এটাই এখন আমার একমাত্র দায়িত্ব। রিমার ঘরে তখন এক অন্যরকম নীরবতা। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কিন্তু মনের মধ্যে একরাশ অনুভবের ঘূর্ণি। বিয়ের আগে মেয়েরা যেমন আবেগপ্রবণ হয়, রিমাও ঠিক তাই। আয়নায় তাকিয়ে নিজের চোখের দিকে, আজকের পর থেকে আমি কারো স্ত্রী হয়ে যাব, তাও সবার সম্মতি নিয়ে। নাফিস, তুই কি আমাকে সত্যি সেভাবে ভালোবাসতে পারবি? ওই সময় হঠাৎ করে ঢুকলেন রিমার বাবা। সারা জীবনের অভিমান, রাগ সব যেন গলে গিয়েছে। রিমা, বাবারা সব সময় মেয়ের চোখে জল দেখতে পারে না। আমি তো তোর মা থাকলে হয়তো আরো আগে তোর পাশে দাঁড়াতাম। তুই খুশি থাক, এইটাই আমার চাওয়া। বাবা, তুমি যদি আমাকে আরেকটু আগে বলতে, তাহলে হয়তো এতটা ভয় নিয়ে এগোতে হতো না। ভয় পাস না মা, নাফিস তোর জন্য সঠিক ছেলে। আমি ওকে দেখে বুঝেছি, ও তোর চোখের ভাষা বোঝে। রুবেল তখন দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল, তার চোখে জল কিন্তু ঠোঁটে হাসি। তোমরা বাবা আমি একসাথে কাঁদলে আমার চোখেও তো জলে ভিজে যাবে।
কাল আমার বোনের নূতন জীবনের শুরু হাসি মুখেই তো শুরু হোক না? ভাইয়া, তুই না থাকলে কিছুই হতো না। তুই আমার জীবনের আসল হিরো। তুই ঘুমাবি না এখন? কাল তো আমাদের দিন। না রে, আজ তোকে ভাবতে ভাবতেই ঘুম আসবে। রাত গভীর হয়, আলো নিভে আসে, কিন্তু দুজন মানুষের মনের আলো আরো জ্বলে ওঠে। কাল যে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু। সকাল থেকেই ঘরে ঘরে ব্যস্ততা। রিমার বাবার বাসায় আজ উৎসবের আমেজ। রুবেল কুর্তা পাঞ্জাবিতে রীতিমতো রাজকীয় রূপ নিয়েছে। নাফিস তাকে দেখলে মনে হয় কোনো সিরিয়ালের নায়ক যেন নিজের ভালোবাসার জন্যে সবকিছু ছিনিয়ে এনেছে। তোর বোন বিয়ে করছে আর তুই এইভাবে শোক সভা মুখ নিয়ে ঘুরঘুর করছিস কেন রে ভাই? চুপ কর শালা, আমার বোনের কান্না দেখলে তোর বুকও ভিজে যেত। ওদিকে বিয়ের সাজে রিমা যেন এক অপার্থিব রূপকথার রানী। চোখে রাজ্যের স্বপ্ন, ঠোঁটে চাপা হাসি, তার হৃদয় জুড়ে একটাই নাম, নাফিস। আজ আমি তোর হয়ে যাচ্ছি নাফিস। তুই আমাকে যে ভালোবাসা দিয়েছিস, আজ থেকে আমি শুধু তোর হব। রিমা, তোকে পেয়ে আমি আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। আমি প্রমিস করি তুই কোনোদিন একা অনুভব করবি না। কবুল বলার মুহূর্তেই পুরো ঘর নিস্তব্ধ। সবার চোখে একরাশ আবেগ। জি, কবুল করলাম। কবুল করলাম। 3 বার কবুল, 3 বার সম্মতি, আর সাথে সাথে ভেসে ওঠে ফিস ফিসান হাসির শব্দ, তালি আর চোখের জল। আজ আমার বোনের সব কষ্ট শেষ হলো। তোর মা থাকলে আজ অনেক খুশি হতো রে রিমা। বাবা, তুমি পাশে আছো বলেই আমি সাহস পেয়েছি। রাত্রে যখন সব মেহমান চলে যায়, তখন রিমা আর নাফিস নিজের ছোট্ট সাজানো বাসায় ঢোকে। একটা চুপচাপ রাত, দুটো হৃদয়ের মিলন, এ যেন প্রেমের পূর্ণতা। তোকে পেয়ে আমি জীবনটা নতুন করে শুরু করলাম রিমা। তুই যদি পাশে থাকিস তাহলে জীবনটা স্বর্গ হয়ে যাবে আমার জন্য। চাঁদের আলোয় ভেসে আসে দুটো মানুষের নিঃশব্দ ভালোবাসা। একটা সম্পর্ক, যে সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে জীবনের অঙ্গনে পৌঁছলো। এই ছিল ভার্সিটির সিনিয়র আপু যখন বউ, একটা কষ্টের পথ পেরিয়ে শেষমেশ সুখের গন্তব্যে পৌঁছানোর গল্প।